আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। যারা ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অথবা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তো তাদের জন্য একটা কমন একটা টপিক হচ্ছে ওয়েলস ফর্মুলা, ওয়েলসের রিডাকশন থিওরি। তো এটা মূলত ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করা হয়। আমি আজকে তোমাদের সাথে ওয়েলস থিওরেমের ডিটেইলস যে আলোচনা বা এটা থিওরিটা কেন হলো, ডেরিভেশন, স্টেটমেন্ট এবং হচ্ছে তার প্রুফ তোমাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। তো দেখো, ওয়েলস থিওরেমটা আসলে কেন ক্রিয়েট করা হয়েছিল আগে সেটা বুঝতে হবে। ধরো, খুব জেনারেল একটা ইন্টিগ্রেশন যদি আমরা লিখি, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তো বলো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর ভ্যালুটা আসলে কত? ভ্যালুটা হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স ডিএক্স, মাইনাস কজ এক্স প্লাস সি। এটা হচ্ছে তার ফলাফল, একদম সোজা কথা। কিন্তু তোমাকে যদি এমন করে দেওয়া হয় যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এমন করে দেওয়া হলো, তখন তুমি এটাকে কি লিখবে? লিখবে যে হাফ ইন্টু টু সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে হাফটা সামনে, ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার থিটা মানে কত? মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটার ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ভ্যালু হচ্ছে এক্স, কস টু এক্স এর ভ্যালু হচ্ছে সাইন টু এক্স ডিভাইড বাই হচ্ছে টু প্লাস সি। এটা হচ্ছে তার ভ্যালু। তো এরপরে যদি আমি ইন্টিগ্রেশনটা, এই দুইটা ইন্টিগ্রেশন গেল, এবং যদি এখন দিলাম এরকম যে সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স, সাইন কিউব এক্স ডিএক্স, তখন এটা ফলাফল কি হবে? তুমি কিন্তু আবার এমন করে লিখতে হবে যে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স। আবার এই সাইন স্কোয়ার এক্সকে ভেঙে লিখতে হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তারপরে তুমি কজ এক্সকে জেড ধরতে হবে। কজ এক্সকে জেড ধরলে বা কজ এক্সকে জেড ধরলে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এই ধরো এমন করে লিখলাম যে ধরি জেড ইকুয়ালস টু কজ এক্স, তাহলে ডিজেড ইকুয়ালস টু কত? মাইনাস সাইন এক্স ডিএক্স। এই যে সাইন এক্স ডিএক্স এর ভ্যালু পেলাম। এখন তুমি এই ভ্যালুগুলো এখানে বসিয়ে তারপর এটাকে ইন্টিগ্রেশন করবে। তো এইভাবে আমরা কতক্ষণ করব? দেখো, সাইনের পাওয়ার এখানে কিন্তু ছিল 1, এখানে ছিল কিন্তু 2, এখানে ভ্যালু আছে কত? 3। তো এইভাবে তুমি বের করবা। তো এইভাবে কিন্তু সাইনের পাওয়ার যদি যত বাড়াতে থাকবো, অঙ্কগুলোর যে ইকুয়েশন বা যে সলিউশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হইতে থাকবে। হ্যাঁ, তো এর জন্য, এবং ইন্টিগ্রেশনগুলো যখন আবার ডেফিনেট ইন্টিগ্রাল হয়ে যাবে, যখন ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো এরকম দিয়ে দিবে 0 থেকে π/2, তখন অঙ্কগুলোর ক্যালকুলেশনটা যথেষ্ট বড় হয়ে যায়। তো এই বড় বড় ক্যালকুলেশনগুলোকে যাতে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসা যায়, এই জন্য আসলে বিজ্ঞানী ওয়েলস আবিষ্কার করেছে হচ্ছে রিডাকশন ফর্মুলা। তো আমি চলে যাচ্ছি রিডাকশন ফর্মুলা। এটা হচ্ছে মূল বেসিক কথা, যে কেন এটা বিজ্ঞানী ওয়েলস আবিষ্কার করেছিল বা এর কারণটা কি। তো এটার স্টেটমেন্টটা লিখবো না, সরাসরি আমরা প্রুফে চলে যাবো। কেমন? দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো আমি এখানে লিখলাম হচ্ছে ওয়েলস থিওরেম। ওয়েলস থিওরেম, ওকে। তো প্রথমে আমি কনসিডার করে নিচ্ছি যে লেট i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার nx ইন্টু ডিএক্স। ক্লিয়ার? মানে আমি আমি দেখতে যাচ্ছি যে সাইনের পাওয়ার যদি n হয়, মানে বড় একটা সংখ্যা হয়, যে nটা হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার, মানে যোগবোধক পূর্ণ সংখ্যা, যদি এইরকম আকারে ইন্টিগ্রেশন থাকে, অথবা যদি ইন্টিগ্রেশনটা এমন হয় 0 থেকে π/2 cos টু দি পাওয়ার nx ইন্টু ডিএক্স, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার নাম্বার। ক্লিয়ার? এনটা হচ্ছে কি? এনটা হবে যোগবোধক পূর্ণ সংখ্যা। এন যদি যোগবোধক, মানে ধরে নিলাম যে cos টু দি পাওয়ার 7 বা cos টু দি পাওয়ার 9 বা sin টু দি পাওয়ার 11, এগুলো কিন্তু সবই কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধরনের পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে সাইনের পাওয়ার, মানে ধরো সাইনের পাওয়ার 11, 12, 13, আর যদি লিমিট 0 থেকে π/2 দেওয়া থাকে, তাহলে এটার ফর্মুলাটা কেমন হবে বা এটার মানটা কেমন হবে, সেইটা আমরা রিডাকশন ফর্মুলার সাহায্যে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো, আমি এটা দিয়ে শুরু করলাম এটা দিয়ে, যে হেয়ার i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin n-1 sin টু দি পাওয়ার n ইন্টু x ইন্টু ডিএক্স, মানে সাইনের উপরে পাওয়ার আছে n পরিমাণ। তো এটাকে কিন্তু আমি অঙ্ক লিখতে পারি যে i ইকুয়ালস টু 0 থেকে π/2 sin, এখানে যেহেতু n আছে, এটাকে কিন্তু এমন করে লেখা যায়
যে এভাবে কিন্তু লিখতে পারি যে n-1 প্লাস হচ্ছে 1 ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ঘটনাটা আসলে কেমন, এটা হচ্ছে সাইন এক্স, কেমন, এটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স এর উপরে পাওয়ার আসলে আসলে কত, n-1 প্লাস 1। তো এটাকে তুমি এইভাবে না লিখে এইভাবে লিখতে একটু অসুন্দর দেখায়, তুমি এটাকে এইভাবে লিখো, সাইন এক্স লিখে তার উপরে লিখে হচ্ছে n-1 আর হচ্ছে প্লাস 1, একই কথা কিন্তু। ওই দেখো -1 আর +1 কাটাকাটি গেলে ওই এনটাই কিন্তু বিদ্যমান থাকে। তাহলে এইটাকে আবার এমন করে লেখা যায় যে i ইকুয়ালস টু 0 থেকে π/2 sin x এর উপরে পাওয়ার হচ্ছে n-1 ইন্টু sin x এর উপরে পাওয়ার বাকি থাকে কত 1, তাহলে sin x উপরে পাওয়ার 1 ইন্টু হচ্ছে dx, ইন্টু হচ্ছে কত dx। তো এবার তুমি হিসাব করে দেখো তো, এখানে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ আর ভি এর সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর সূত্র। হ্যাঁ, তো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো। সূত্রটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স থাকলে আমাদেরকে লিখতে হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, বাইরে হচ্ছে একটা ডিএক্স। ক্লিয়ার? আশা করি এটা বুঝাইতে পারলাম। তো এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশনের ইউভি সূত্রের ক্ষেত্রে আমরা জানি যত ইনভার্স ফাংশন থাকবে সকল ইনভার্স ফাংশনকে কি ধরতে হবে, ইউ ধরতে হবে, কেমন। তাহলে এখানে ইনভার্স ফাংশন বলতে কত আছে, যেহেতু -1 আছে এখানে, তাহলে এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এটাকে ধরবো হচ্ছে আমরা ইউ। তাহলে পরের লাইনটা কেমন হবে, i ইকুয়ালস টু, এটা হচ্ছে ইউ, তাহলে আগে বলতেছি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দ্যাট মিনস সাইন এক্স এর উপরে পাওয়ার আছে কত n-1 ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে π/2, ভি বলতে আছে হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস, এখন 0 থেকে π/2, 0 থেকে π/2 এই হচ্ছে সেই ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এবার হচ্ছে কি বলতেছে ডিডিএক্স অফ কত, ডিডিএক্স অফ ইউ, তাহলে ইউ বলতে কত আছে, ইউ বলতে আছে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার n-1, সাইন এক্স টু দি পাওয়ার n-1। এরপরে বলতেছে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তাহলে ভি বলতে ছিল সাইন এক্স, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, আর বাইরে হচ্ছে একটা ডিএক্স। এই ডিএক্সটা হচ্ছে কার জন্য, এই ইন্টিগ্রেশনের জন্য, এই ডিএক্সটা অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের জন্য। ক্লিয়ার? তো ওকে, পরের লাইনটা তাহলে লিখতে পারি যে স্যার i ইকুয়ালস টু, এখানে কি হবে সাইন এক্স টু দি পাওয়ার n-1, সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয়, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি ভ্যালু হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে এখানে দিলাম মাইনাস, এখানে হচ্ছে কত কজ এক্স, আর টোটাল এখানে লিমিট আছে কত 0 থেকে π/2, তাহলে টোটাল বক্সের ভিতরে লিমিট হচ্ছে 0 থেকে π/2, এইখানকার মাইনাস, এই ইন্টিগ্রেশনটা ঠিক থাকুক 0 থেকে π/2 ইন্টিগ্রেশনটা ওকে। এখানে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো সাইন এক্স টু দি পাওয়ার n-1, তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েটের সূত্র কি nx টু দি পাওয়ার n-1, তাহলে এখানে n বলতে কত আছে n-1, সেই n-1টাকে আগে লিখলাম, তারপর হচ্ছে সাইন এক্স n-1, n বলতে আছে হচ্ছে n-1, তারপরে আরেকটা -1 হবে, তাহলে লিখবো কত n-1 আর একটা হচ্ছে -1। এখন এটা ছিল কার সূত্র, এটা ছিল ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্র, কিন্তু এখানে x বলতে কত আছে সাইন এক্স, তাহলে সাইন এক্স কে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে লিখবো হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স। আর এখানে ভ্যালু আছে কত, এই যে এই জায়গাটা বলো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মানে কত মাইনাস কজ এক্স, তাহলে ওই যে মাইনাস আসবে সেই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে কজ এক্স, তাহলে এই জায়গাতে হবে কজ এক্স, কেমন। তাহলে লিখতে পারি এটা হচ্ছে কজ এক্স আর এটা হচ্ছে ডিএক্স, কজ এক্স আর হচ্ছে ডিএক্স। ওকে, এরপরে দেখো এই অংশটা মুছে দিলাম, উপরের এই অংশটা মুছে দিচ্ছি, এটার তেমন প্রয়োজন নাই, আই এর কথা থাকুক, বাকি অংশটুকু মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নেই। ওকে, তো এবার পরের লাইনটা হচ্ছে এরকম, এটার প্রয়োজন নাই, এটাও মুছে দিলাম। এখন চিন্তা করো যে এখানে কতটুকু আছে, এখানে হিসাব করো যে পরের লাইনটা ইকুয়ালস টু i ইকুয়ালস টু, বলো এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে। তো একটা জিনিস ঠান্ডা মাথায় তুমি ভাবো, তুমি কিন্তু আগে এখানে আপার লিমিট কত বসাবে, আপার লিমিট কিন্তু আগে এখানে π/2 বসাবে। তো এই π/2টা
পাই বাই টুটা তুমি এখানে বসাই, মনে করো এখানে এক্স এর জায়গায় বসাচ্ছ, তাহলে কি হবে সাইন পাই বাই টু মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1। আর এখানে হিসাব করো এই এক্স এর মান যদি এখানে পাই বাই টু বসাও তাহলে কস 90 ডিগ্রি মান কত 0। তাহলে এটা ভ্যালু কত হয়ে গেল, 90 ডিগ্রি বসালে ভ্যালু কত হয়ে যায়, 90 ডিগ্রি বসালে ভ্যালু হয় 0। ওকে, তো প্রথমে আমি লিখলাম 0। এখন আপার লিমিট বসানোর পর আপার লিমিটের পরে কি হবে মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই যে মাইনাস দিলাম। এখন এখানে যদি মাইনাস ইউজ করি, এখানে আবার কত আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার বসাবো 0। তো যদি 0 বসাই, 0 বসাইলে এখানে কত হবে, এক্স এর মান এখানে দিলে আবার কত হয়ে যাবে সাইন 0, সাইন 0 মান আবার 0, তার মানে এখানেও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এই পুরো পার্টটার ভ্যালু, এই পুরোটার ভ্যালু কত হয়ে যাবে 0। তার জন্য আপার লিমিট এবং লোয়ার লিমিটের জন্য পুরো অংশটার ভ্যালু কত হয়ে যাবে, পুরো অংশটার ভ্যালু হয়ে যাবে 0। বাকি অংশটা নিয়ে তাহলে কাজ করব। তাহলে বাকি অংশের মধ্যে কে কে আছে, বাকি অংশের মধ্যে আছে হচ্ছে এখানে n-1, এটাকে সামনে নিয়ে আসো কারণ এটা কনস্ট্যান্ট। 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2, এখানে কত আছে সাইন এক্স, তাহলে সাইন এক্স, এখানে পাওয়ার আছে কত n-2। ওকে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে cos x, তাহলে এখানে লিখতে পারি cos x, আর এখানে আগে থেকে ছিল একটা cos x, এখানে লিখলাম cos x ইনটু dx। ফাইন, তো পরের লাইনে চলে যাচ্ছি, এগুলো মুছে দিলাম, এগুলো তেমন একটা প্রয়োজন নাই। আচ্ছা, তো এরপরে চিন্তা করো এখানে কত হবে i ইকুয়ালস টু n-1। আচ্ছা, এখানে হচ্ছে 0 থেকে পাই বাই 2 সাইন n-2 ইন্টু এক্স cos x, তাহলে এখানে লিখতে পারি কত cos স্কোয়ার x ইন্টু হচ্ছে dx, এটা লিখতে পারি কারণ cos x আর cos x গুণ করলে হবে cos স্কোয়ার x। পরের লাইনটা হচ্ছে i ইকুয়ালস টু n-1, 0 থেকে পাই বাই 2 সাইন n-2 ইন্টু এক্স, যে n-2 ইন্টু এক্সটা ঠিক রাখলাম, cos স্কোয়ার x এটাকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার x ইন্টু dx। আচ্ছা, এরপরে কি লিখতে পারি, এরপর চিন্তা করো এইভাবে যে i ইকুয়ালস টু n-1, 0 থেকে পাই বাই 2, হ্যাঁ, চিন্তা করো এইভাবে এই পুরো অংশটা, এই যে দেখাচ্ছি এই পুরো অংশটা, এই পুরো অংশটা কেমন, এই পুরো অংশটা কার সাথে গুণ হবে 1 এর সাথে, সাথে কত থাকবে dx থাকবে। তাহলে আমি লিখলাম 0 থেকে n-1, 0 থেকে পাই বাই 2 সাইন n-2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে কত dx মাইনাস, এই হচ্ছে সেই মাইনাস, আবার কত হবে এখানে n-1, তাহলে এখানে আছে কত 0 থেকে পাই বাই 2 সাইন, এবার এইটার সাথে গুণ হবে এইটার, তাহলে যদি দেখো সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স, আবার বলতেছি সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স, আর হচ্ছে কত আছে এখানে সাইন স্কোয়ার এক্স, তাহলে n-2 আর এই প্লাস 2 কি যাবে কাটাকাটি যাবে, তাহলে -2 আর +2 কাটাকাটি কে থাকবে, শুধু সাইন টু দি পাওয়ার n থাকবে, তাহলে এখানে হবে কত সাইন টু দি পাওয়ার n ইন্টু এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? আমি আবার বলতেছি এইটার সাথে যখন এটাকে গুণ করব তাহলে কি হবে n-2 আর এই যে +2 কি যাবে কাটাকাটি যাবে, শুধু কেবল sin টু দি পাওয়ার n ইনটু x dx টাই বিদ্যমান থাকবে। ওকে, তো এবার এই পাশটা মুছে দিচ্ছি, এই 2 নম্বর লাইনটা মুছে দিচ্ছি। ওকে, এবার এর পরের লাইনটাতে আসতেছি, দেখো এর পরের লাইনটা হচ্ছে এরকম যে এটা রাখলাম i ইকুয়ালস টু n-1, এখানে হবে কত 0 থেকে পাই বাই 2 সাইন n-2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে dx মাইনাস n-1। বলো এই জিনিসটার ভ্যালু, এইটার ভ্যালুই তো ছিল আমাদের কার ভ্যালু, এই i এর ভ্যালু, এই যে i এর ভ্যালুটাই তো এটা ছিল নাকি, এই যে এইটা এটা তো সেম সেম একই জিনিস। খেয়াল করো 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার n ইনটু x dx, এইটাকে তো আমি i ধরে নিছিলাম, এই জিনিসটাকে i ধরছিলাম, এবং cos টু দি পাওয়ার nx dx কে আমি i ধরে নিছিলাম। তাহলে আমি তো এটা বলতেই পারি যে n-1টা এখানে লিখলাম, আর এটা পরিবর্তে লিখতে পারি কত, শুধু শুধু i লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে এই জিনিসটার আর দরকার নাই, এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। এখন পরের লাইন, তাহলে এখানে লিখতে পারি কত i প্লাস হচ্ছে n-1 ইন্টু i ইকুয়ালস টু n-1 ইন্টু হচ্ছে কত 0 থেকে পাই বাই 2 সাইন n-2 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে এবার এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করি, i প্লাস
ni মাইনাস হচ্ছে i, i কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আছে কত, n-1 ইন্টু 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n-2 ইন্টু x ইন্টু হচ্ছে dx। মানে sin x এর পাওয়ার আসলে কত এখানে, n-2। sin x এর পাওয়ার হচ্ছে n-2। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে ni ডিভাইডেড বাই কত, এই যে n-1 লিখতে পারি। ওকে, ইকুয়ালস টু 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n-2 ইন্টু x ইন্টু dx, এটাও লিখতে পারি, অবশ্যই পারি। ঠিক আছে, এবার এই লাইনগুলোকে তাহলে এবার ঠিকঠাক করে আর একটু সাজিয়ে লিখি। এটা মুছে দিচ্ছি, এটার প্রয়োজন নাই, পরের ইকুয়েশনে যাব। তো দেখো এখানে একটা কাজ করি, আমি শুধু i এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে শুধু i এর ভ্যালুটা কত হবে, n-1টা চলে যাবে এইখানে, আর এই nটা চলে আসবে নিচে, বাকি আছে কত এখানে 0, এখানে আছে π/2 sin n-2 ইন্টু x ইন্টু হচ্ছে dx। তাহলে এখন তুমি বলো, এই যে ভ্যালুটা, এই যে i বলতে তো এটা ছিল, এই জিনিসটাই তো i ছিল নাকি, আমি তো এটাকে ধরে নিছিলাম i। তাহলে আমি বলতে পারি সরাসরি যে i এর ভ্যালু যদি এত হয়, তাহলে বলতে পারি 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n ইন্টু x ইন্টু হচ্ছে dx। এইটার ভ্যালু হচ্ছে n-1 ডিভাইড বাই n, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n-2 ইন্টু x ইন্টু হচ্ছে dx। তো এইটাকে আমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে চিন্তা করো, আমরা এইটাকে প্রথমে sin টু দি পাওয়ার n ইন্টু x ইন্টু dx কে আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম হচ্ছে i, সেই i এর ভ্যালুটা পাইছিলাম এত, তাহলে ওই যে ইনিশিয়াল যে ভ্যালুটাকে ধরে নিয়েছিলাম সেই 0 থেকে π/2 লিমিট sin টু দি পাওয়ার n ইন্টু x dx এর ভ্যালু হচ্ছে এইটা পাইলাম। ক্লিয়ার? ওকে, এখন হিসাব করো, আমার এগুলো সব মুছে দিচ্ছি, এগুলোর দরকার নাই, সব মুছে দিলাম। এখন আপনি চিন্তা করো, এই যে 1 নাম্বার ইকুয়েশন, দেখো আমি কিন্তু যেইটাকে ধরে নিছিলাম, আমি আবার বলতেছি, যে ইকুয়েশনটাকে আমি ধরে নিছিলাম i, সেই ইকুয়েশনের আমি ভ্যালু পাইছি, সেই ইকুয়েশনের ভ্যালু এত পাইছি। এখন এইটা হচ্ছে এই ইকুয়েশনের ভ্যালু, তাহলে এই ইকুয়েশনে আবার এইটা বেশি, এটা পেয়ে গেছি না, তাহলে এখন কি করতে হবে, এইটার ভ্যালু বের করতে হবে, এই যে এই জিনিসটা ভ্যালু বের করতে হবে, n-2 ইন্টু sin n-2 x dx এর ভ্যালুটা বের করতে হবে। তো এইটার ভ্যালু বের করতে গেলে এখন কি করব, তাহলে এইটা যে বাম পাশটা আছে না, বাম পাশে আমি n এর জায়গায় কত বসাই দিব, বাম পাশে n এর জায়গায় বসাই দিব হচ্ছে n-2 বসাই দিব। ওকে, তাহলে আমি লিখতেছি যে নাও রিপ্লেস now we replace n by n-2। ঠিক আছে, আমি n এর জায়গায় হচ্ছে কত বসাই দিলাম, now we replace n by হচ্ছে n-2, এটা বসাই দিলাম। তো বসানোর পর এখানে কি কন্ডিশন কেমন পাওয়া যায় ইকুয়েশন দেখো তো, এই দেখো 0 থেকে π/2 sin n এর জায়গায় যদি আমি n-2 বসাই দেই, তাহলে এখানে হচ্ছে x ইন্টু dx। ওকে ফাইন, তুমি n এর জায়গায় যদি n-2 বসাও, তাহলে n-2 আর হচ্ছে -1 মিলে কত হয়ে যাবে, n-3। এই হচ্ছে n-3, আর এখানে বসাই দিলাম হচ্ছে n-2, তাহলে এখানে হবে 0 π/2 এই যে sin n-2, তাহলে এখানে sin n এর জায়গায় বসাবো কত, n এর জায়গায় বসাচ্ছি হচ্ছে n-2, তাহলে n-2 আর -2 মিলে কত হয়ে যাবে, n-4 ইন্টু x dx। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। ওকে, তাহলে এবার তুমি চিন্তা করো, এবার তুমি ভাবো, তোমার এখন তুমি কার ভ্যালু পাইছো, এখন তুমি sin n-2 ইন্টু x dx এর ভ্যালু পাইছো, এটার ভ্যালু কিন্তু এখন এইটা। তার মানে এবার তুমি 1 নাম্বার ইকুয়েশন আবার ফেরত আসো, আমি লিখলাম এটা লাইনের পরে, এটা তো 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, এখন তুমি লিখো 1 হতে পাই, বা ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1 ফ্রম 1। তাহলে 1 এ কত ছিল, 1 এ ছিল হচ্ছে এরকম 0 থেকে কত ছিল, 0 থেকে π/2 sin nx ইন্টু হচ্ছে dx। এখানে হচ্ছে কত n-1 ডিভাইডেড বাই হচ্ছে n,
আর এখানে এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাই তো এইটা, এই যে এইটা, কেমন? এই যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এইটা, এইটা আর এটা হচ্ছে সেম একই। তাহলে এইটার জায়গায় আমি টোটাল এই ভ্যালুটা বসাবো। তাহলে ভ্যালু এখানে কি কি আছে? n-3 ডিভাইড বাই n-2, দেখো n-3 ডিভাইডেড বাই হচ্ছে n-2। এখানে ইন্টিগ্রেশন অফ কত? 0 থেকে π/2, 0 থেকে কত? π/2। কত আছে এখানে? sin n-4 ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এটাকে দিয়ে দেওয়া হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটাকে দিয়ে দেওয়া হচ্ছে ইকুয়েশন নাম্বার কত দিব? এটাকে ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো এবার আমরা আবার বিপদে পড়লাম। আমরা ওই যে ইন্টিগ্রেশনটাকে ধরে নিয়েছিলাম, এই ইনিশিয়াল ইন্টিগ্রেশনটাকে ধরে নিয়েছিলাম আই, সেই ইনিশিয়াল ইন্টিগ্রেশনের ভ্যালু পাচ্ছি n-1 n-3 n-2। এখন নতুন আরেকটা ইন্টিগ্রেশন পেয়ে গেছি, সেটা কত? sin n-4 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন আমাকে নতুন করে আবার এই যে এই ইন্টিগ্রেশনটার ফলাফল দরকার, এই যে এই টোটাল এই ইন্টিগ্রেশনের ফলাফলটা দরকার, এই যে এইটার এই ইন্টিগ্রেশনের ফলাফল দরকার, এই যে এইটা, এই ইন্টিগ্রেশনের ফলাফলটা দরকার। একটু আগে ঠিক কেমন ছিল? নতুন করে এই ইন্টিগ্রেশনটা পাইছিলাম, এটার ফলাফল বের করছি। এখন আবার এই ইন্টিগ্রেশনের ফলাফলটা দরকার, এই ইন্টিগ্রেশনটার ফলাফল দরকার, এই ইন্টিগ্রেশনটার ফলাফল দরকার। এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n-4 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তো এই ফলাফলটা বের করার জন্য এখানে খেয়াল করো, আমি কিন্তু 2 নাম্বার ইকুয়েশন বের করে রাখছিলাম। 2 নাম্বার ইকুয়েশনটা দিকে খেয়াল করো, এখানে কত আছে? এই যে এইটা ভ্যালুটা আছে না, এই যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে তুমি কত বসাই দিবা? n এর মান কত বসাই দিবা? n এর মান আমি যদি n-2 বসাই, তাহলে কিন্তু দেখো এই জায়গাতে যদি আমি n এর পরিবর্তে n-2 ইনপুট করি, তাহলে কিন্তু কত পাওয়া যাবে? n-4 পাওয়া যাবে। কেন? এখানে কত হবে? এখানে আমি যদি লিখি n এর জায়গায় হচ্ছে n-2 আর বাকি আছে কত? -2, তাহলে এখানে n-4 পেয়ে গেলাম। বুঝতে পারলাম? তো আমি এখন কি করব? আমি হচ্ছে ইকুয়েশন রিপ্লেস করব। কোথায় রিপ্লেস করব? ইকুয়েশন নাম্বার 2 এ রিপ্লেস করব। তো আমি লিখতেছি হচ্ছে যে এই যে ইকুয়েশন 2 এ লিখব নাও রিপ্লেস এই যে n-2, হ্যাঁ, এখানের মধ্যে n এর জায়গায় রিপ্লেস করব কত? n-2। নাও রিপ্লেস n বাই n-2 ইন কত নম্বর ইকুয়েশন? ইন 2। তাহলে ইকুয়েশন রিপ্লেস করলে এখানে কত পাওয়া যায় দেখো তো? 0 থেকে π/2, এখানে কত আছে? sin n, এই যে n এর জায়গায় বসাচ্ছি হচ্ছে কত? n-2। তাহলে n-2 -2 মিলে কত হয়ে গেল? n-4 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই জায়গাতে n এর জায়গায় তুমি n-2 বসাও, তাহলে n-2 বসালে কত হবে? n-5, n-5। এখানে n-2, এখানে n এর জায়গায় n-2 বসালে হবে n-4, লিখলাম হচ্ছে n-4। ওকে, তাহলে এখানে কত পেয়ে গেলাম? 0 থেকে π/2 sin, এখানে n এর জায়গায় যদি n-2 বসাই, তাহলে -2 আর -4 মিলে কত হবে? -6। তাহলে হবে n-6 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। ওকে, তো এই সবগুলো ভ্যালু আমি এখন বসাই দিব। এই ভ্যালুটা এবার আমি বসাই দিব কোথায় বলো তো? এই ভ্যালুটা আমি বসাই দিব হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 এ বসাই দিব। তো তাহলে 3 এ বসাই দিচ্ছি। তাহলে from 3 আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx ইন্টু dx, কত আছে এখানে? n-1 ডিভাইডেড বাই n-3 ইন্টু হচ্ছে n-2। আর এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে এইটা, এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা আসলে এইটা, এটার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই জায়গাতে এই ভ্যালুটা বসাই দিব। তাহলে কত আছে? n-5 ডিভাইডেড বাই n-4, 0 থেকে π/2 sin n-6 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন চিন্তা করো, আবারও ফেরত আসি, আমার মূল ইন্টিগ্রেশন কিন্তু এইটাই ছিল। এই যে মূল ইন্টিগ্রেশন ছিল কিন্তু এইটা, এই যে এইটা ছিল মূল ইন্টিগ্রেশন। হ্যাঁ, মূল ইন্টিগ্রেশন আমি কালার পেপার দিয়ে দেখাচ্ছি। এইটা ছিল আমাদের মূল ইন্টিগ্রেশন, হ্যাঁ, π/2। এই যে এইটা ছিল মূল ইন্টিগ্রেশন। তো এই মূল ইন্টিগ্রেশনের মধ্যে দেখো নতুন করে আরো একটা ইন্টিগ্রেশন চলে আসছে, যে এইটা। এখন তোমাকে আবার এইটার মান বের করতে হবে, n-6 বের করতে হবে। তো এখন এই n-6 বের করার জন্য এখন তুমি কি করবা? আবার এই যে ইকুয়েশনটা আছে না, এটাকে তুমি যদি 4 নাম্বার ইকুয়েশন দিতা, এটাকে যদি 4 নাম্বার ইকুয়েশন তুমি দিতা, তাহলে দিলে এই n এর জায়গায় তুমি যদি আবার n-2 দিয়ে রিপ্লেস করো, তাহলে এখানে আসবে n-6, আবার এখানে কত চলে আসবে? n-8 চলে আসবে। তাহলে এই প্রসেসটা কি হবে? আসলে
চলতেই থাকবে, এই প্রসেসটা অ্যাকচুয়ালি চলতে থাকবে। তো তাহলে আমি এটাকে এমনভাবে কিন্তু লিখতে পারি যে এই প্রসেসটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতেছে, তাহলে আমি সবগুলোকে কিন্তু এভাবে একসাথে লিখতে পারি। আমি এগুলো সবগুলো মুছে দিচ্ছি। যে দেখো যে ফ্রম 3, আমাদের 3 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা ছিল এরকম যে i এর ভ্যালু কত ছিল, যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n x ইনটু dx। কেমন? তো এর ভ্যালুটা কেমন ছিল দেখো তো, এই যে n-1 ডিভাইড বাই n, এখানে হচ্ছে n-3 ডিভাইড বাই হচ্ছে n-2, আর এখানে কত n-5 ডিভাইড বাই কত বলো তো, এখানে হচ্ছে n-4, আর এখানে ভ্যালুটা ছিল কত, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n-6 ইনটু হচ্ছে dx। তো এটা ছিল আমাদের টোটাল সবগুলো ইন্টিগ্রেশন করার পরে যে 3 নাম্বার ইকুয়েশনে সবগুলো ভ্যালু বসাই দিলে আমাদের হচ্ছে ভ্যালুটা আসলে এরকম আসে। তো ফাইন, এখন আচ্ছা, তো এখন এই প্রসেসটা তো আসলে কি হবে, এখন এই প্রসেসটা তো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাই না? এটা তো n এর ভ্যালু বারবার করে তুমি যখন রিপ্লেসমেন্ট করবা, তুমি যদি আগের ইন্টিগ্রেশনে তুমি যদি n এর জায়গায় যদি আবার n-2 বসাইতা, তাহলে তুমি আবার কার মান পাইতা, n-6 এর ভ্যালু পাইতা, কিন্তু নতুন করে একটা ইন্টিগ্রেশন পাইতা, সেই ভ্যালু হইতো sin টু দি পাওয়ার n-8 ইনটু x dx। তো এখন এই প্রসেস যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাহলে আমরা বলতে পারি যে n তো আমাদের কি সংখ্যা, n হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার, মানে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি হবে, এটা জোড় হইতে পারে, বিজোড় হইতে পারে। কেমন? তো আমি ধরে নিচ্ছি যে nটা যে n ইজ ইভেন নাম্বার, n ইজ ইভেন নাম্বার, যখন n জোড় সংখ্যা হবে তখন কি অবস্থাটা হবে। তো দেখো আমার যেহেতু এখানে ইন্টিগ্রেশনে n-6 আছে, তো আমি এটাকে সহজে দেখানোর জন্য আমি মনে মনে ধরে নিচ্ছি n = 6, কারণ 6 একটা জোড় সংখ্যা, এটাতে বুঝতে সুবিধা হবে। তো তাহলে আমি এখানে লিখলাম যে ধরো যে n যখন জোড় সংখ্যা, তুমি মনে মনে ভাবো যে আমি n = 6 নিয়ে কাজ করতেছি, তাহলে কি অবস্থা হবে, যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার n x আর হচ্ছে dx। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে n-1, এখানে হচ্ছে n, এখানে n-3, নিচে হচ্ছে n-2, এখানে n-5, এখানে হচ্ছে n-4। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। কেমন? জোড় সংখ্যার জন্য, কারণ ভ্যালু যদি অনেক বড় হয় কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে আমি কিন্তু n এর মানটা এখানে কত কনসিডার করছিলাম, 6 কনসিডার করছিলাম। তো তুমি এখানে 6 বসাও, তাহলে 6 বসালে এখানে কত হবে, 6 থেকে 1 গেলে কত হবে 5, এখানে হবে 6, হ্যাঁ, তাহলে এখানে কত হবে 3, হ্যাঁ, এখানে কত হবে 4, এখানে হবে কত 1, আর এখানে কত হবে 2, আর এখানে কত হবে 0 থেকে π/2 sin 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে 0 ইনটু x ইনটু হচ্ছে dx। তো তাহলে ভ্যালুটা কি দাঁড়ায় কেমন, 0 থেকে π/2 nx ইনটু dx। তাহলে এগুলোকে তুমি সবগুলোকে একসাথে লিখতে পারো এমন করে, n-1, n-3, n-5 ডিভাইড বাই n ইনটু n-2 ইনটু n-4 ডট 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 5 3 1 6 4 2। বলো sin x এর উপরে পাওয়ার কত আছে 0, তাহলে এটা মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে এখানে dx শুধু থাকবে কত, dx থাকবে, লিখতে পারি 0 থেকে π/2 ইনটু হচ্ছে dx। তো পরের লাইনে কাকে ইন্টিগ্রেশন করব, এবার হচ্ছে dx কে ইন্টিগ্রেশন করব। তো dx কে ইন্টিগ্রেশন করলে কেমন হবে, ফলাফল হবে শুধু কেবল x। তো ওকে, ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি এমন করে যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার হচ্ছে nx ইনটু dx। তাহলে এখানে লিখো যে n-1, n-3, n-5, n ইনটু n-2, n-4 ডট 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 5 3 1 6 4 2। এখানে ফলাফল হচ্ছে x, আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। এই যে ইন্টিগ্রেশন অফ dx এর ভ্যালু হচ্ছে x, উপরে আপার লিমিট π/2, নিচে হচ্ছে 0। তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে হবে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx ইনটু dx, n-1 n-3 ইনটু হচ্ছে n-5, n ইনটু n-2 ইনটু n-4
ডট 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 531,642। এখন এক্স এর জায়গায় বসাই দিব কত, π/2, আর মাইনাস লোয়ার লিমিট হচ্ছে এক্স এর জায়গায় বসাই দিব 0, তো π/2 থেকে 0 বিয়োগ করলে ফলাফল কত হবে, π/2। তাহলে ভ্যালু হচ্ছে π/2, ভ্যালু হচ্ছে π/2। তাহলে এইটা হচ্ছে আমার ওয়েলস এর ফর্মুলার মূল সূত্র, সেটা হচ্ছে sin টু দি পাওয়ার nx dx কে ইন্টিগ্রেশন করলে যদি লিমিট হয় 0 থেকে π/2, তাহলে তার ভ্যালু হবে এইটা। তো এখন এটা কার কন্ডিশনের জন্য, যখন n এর মানটা কি ছিল, n এর মানটা ছিল জোড় মানে ইভেন নাম্বার। তো এখন আমাকে আবার টেস্ট করতে হবে যে ইন্টিগ্রেশনটার ফলাফলটা অড নাম্বারের জন্য কেমন হয়, ফলাফলটা অড নাম্বারের জন্য কেমন হয়। তো তাহলে এবার চিন্তা করো, এটা তো আমি একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটাকে আমার এখানে রাখতে হবে। হ্যাঁ, তো তাহলে আমি এই ভ্যালুটাকে একটা কাজ করি, এই ভ্যালুটাকে এখানে রেখে দিচ্ছি, এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক। আমি উপর লাইনটা মুছে দিই, এটার আমার দরকার নেই, এটার আমার তেমন একটা দরকার নেই, এই লাইনটা মুছে দিলাম, এটা আমার লাগবে, এটাকে আমি মার্ক করে রাখতেছি, এটা আমার লাগবে, পুরো ইকুয়েশনটাই আমার দরকার, এটাকে আমি মার্ক করে রাখলাম। ওকে, এটা হচ্ছে কখন, when n is even, n যখন ইভেন নাম্বার। এখন আমরা বের করব হচ্ছে n is odd নাম্বার। তো লিখলাম when n is odd, তাহলে n যখন অড হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কত ছিল, আমি ইন্টিগ্রেশনটা আবারও লিখতেছি, দেখো i ইকুয়ালস টু, ইন্টিগ্রেশনটা ছিল, টোটাল ইন্টিগ্রেশন ছিল এরকম 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx ইকুয়ালস টু n-1 ইন্টু n-3 ইন্টু হচ্ছে n-5, ক্লিয়ার, নিচে হচ্ছে n ইন্টু n-2 ইন্টু হচ্ছে n-4। এখন এটা তো সিরিজটা ডট ডট ভাবে চলতে থাকবে, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তাহলে তুমি যখন অড নাম্বার নিয়ে কাজ করবে, তো আমি ধরে নিচ্ছি n এর ভ্যালুটা হচ্ছে 5, তোমাকে 5 দিয়ে বোঝাতে সুবিধা হবে, ধরে নিচ্ছি n ইকুয়ালস টু 5। তাহলে বলো আমার এখানে ফিনিশিং এ ইন্টিগ্রেশনটা কত ছিল, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার কত বলো তো, n-6 ইন্টু হচ্ছে dx। তাহলে 5 নিয়ে কাজ করলে একটু অসুবিধা হবে, আমি একটা, কারণ 5 যদি এখানে যদি n এর ভ্যালুটা 5 বসাই, 5 বসালে কত হবে, 5 - 6 না, তারপর ইনভার্স ফাংশন চলে আসবে। তাহলে 5 তো বিজোড় সংখ্যা, তাহলে 5 কনসিডার না করে আমি একটা কাজ করি, আমি n ইকুয়ালস টু 7 দিয়ে বুঝাই, তাহলে সুবিধা হবে। তো একটা কাজ করি, মনে মনে ধরে নিচ্ছি যে এখানে n ইকুয়ালস টু 7 বসাবো। তো 7 যদি বসাই তাহলে এই ইন্টিগ্রেশনের ফলাফলটা কত হয়, এই ইন্টিগ্রেশনের ফলাফলটা আমি এখানে লিখতেছি, এটা তো দরকার নাই, আমি এখানে লিখতেছি, দেখো 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx ইকুয়ালস টু কত আছে এখানে, এগুলো বসায় দাও, n-1 n-3 n-5, নিচে আছে কত, n ইন্টু n-2 ইন্টু হচ্ছে n-4 ডট 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 ডট। তুমি ভাবো যে এখানে অ্যাকচুয়ালি n এর ভ্যালু আছে হচ্ছে 7, তাহলে যদি 7 এখানে বসে তাহলে কত হবে, 7 - 1 মানে হচ্ছে 6, তাহলে এখানে হবে 6, এখানে কত হবে, 7 থেকে 3 গেলে এখানে হবে কত, 4, গুণন এখানে 7 বসালে কত হবে 2, এখানে বসাও 7, তাহলে n-2, 7 থেকে 2 গেলে এখানে হবে কত 5, এখানে কত হবে 7 থেকে 4 গেলে এখানে হবে 3, তাহলে বাকি আছে কত, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2। তাহলে যদি এখানে n এর ভ্যালু এখানে যদি 7 কনসিডার করি, তাহলে 7 থেকে 6 গেলে কত হবে, 7 থেকে 6 গেলে হবে অ্যাকচুয়ালি কত 1, তাহলে এখানে ভ্যালু হবে কত, শুধু sin x dx, উপরে মনে করে পাওয়ার আছে 1, এটা কোনো সমস্যা না, ক্লিয়ার। তাহলে তারপর লাইনটা কেমন হয়, এখানে হবে n-1 n-3 n-5 n-2 n-4 ডট 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 6 4 2 7 5 3। বলো sin x কে ইন্টিগ্রেশন করলে কত, sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, sin x কে ইন্টিগ্রেশন করলে কত হবে, হবে হচ্ছে ফলাফল হচ্ছে মাইনাস cos x। তাহলে লিখলাম হচ্ছে মাইনাস cos x, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2, আপার লিমিট হচ্ছে π/2। ওকে, এবার হচ্ছে তারপরের লাইন, তাহলে এই লাইনটা, এটা হচ্ছে কার লাইন, এই যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx dx এর লাইন। তো আমি এর পরের লাইনটা ঠিক নিচে লিখতেছি, কারণ এই ইকুয়েশনটা আমার লাগবে, এটা যেহেতু লাগবে এটাকে টিক দিয়ে রাখলাম, আমি এইটা পরের লাইনটা লিখতেছি এইখানে,
এখানে লিখতেছি। ওকে, তাহলে এখানে কত হয় দেখো তো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx ইন্টু হচ্ছে dx। তাহলে এখানে কত হবে, n-1, n-3, n-5, n into n-2, n-4 ডট 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 ডট, এখানে আছে কত 6 4 2 7 5 3। তো বলো x এর ভ্যালু এখানে যদি আমি π/2 বসাই, তো বলো cos 90 ডিগ্রি মান কত, 0 না? তাহলে প্রথম ভ্যালুটা কিন্তু হয়ে যাবে 0 0, সূত্রের মাইনাস মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন কত বসাবো, x এবং কত বসাবো 0, তার মানে হবে কত মাইনাস cos 0, মাইনাস cos 0 ভ্যালু কত -1, তাহলে এখানে বসাবো হচ্ছে -1। তাহলে হিসাব করো তো, মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়ে যাবে, +1 না, +1। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কি দাঁড়াবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমি একবারে টোটালি উপরে লিখতেছি, এই যে এই লাইনের পরে উপরে লিখতেছি, কেমন? তাহলে এই দুটো লাইনে মুছে দিচ্ছি, এগুলো তার প্রয়োজন নাই, এই যে মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। ওকে, পরের লাইন এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। তাহলে বলো কি অবস্থা, লাইনটা কত হবে, এটা তো ঠিক আছে, এখানে ইকুয়ালস টু n-1, n-3, n-5, আর এখানে কত n ইন্টু n-2, আর হচ্ছে কত n-4 ডট 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 6 4 2 7 5 3 মাইনাস মাইনাসে প্লাস ইন্টু 1, তাহলে 1 আর লিখলাম না। তাহলে এইটা হচ্ছে কার কন্ডিশন বলো তো, এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের ওই যে ইকুয়েশন ছিল, কার জন্য, when n is কি বলতো, n is odd নাম্বার, n odd নাম্বার, আর এটা ছিল কার জন্য, ইভেন নাম্বারের জন্য। তাহলে দুইটাই কোন ইন্টিগ্রেশনের সূত্র, দুইটাই হচ্ছে আসলে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx dx এর ফর্মুলা। বুঝাইতে পারলাম? তো আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েলস এর সূত্র। তো তুমি এইভাবে পরীক্ষাতে অ্যান্সার করবা। এই লাইনটার দরকার নাই, এটা মুছে দিচ্ছি, এই লাইনটার প্রয়োজন নাই। তো এখন এই ওয়েলস এর সূত্র আমি আবার বলতেছি, sin টু দি পাওয়ার nx dx এর ভ্যালু এইটা হবে যখন n হবে কি নাম্বার, বিজোড় সংখ্যা, আর এইটা হবে কখন, যখন হচ্ছে জোড় সংখ্যা। এখন আমাকে দেখাইতে হবে যে এইটাই ইকুয়ালস টু আবার এইটা কিনা, এটা দেখাইতে হবে। এইটা ইকুয়ালস টু এইটা হইলে তাহলে দুইটার ভ্যালুই হবে এইটা। তাহলে এখানে আছে কত, এইটা। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আবার ধরে নিচ্ছি যে ইকুয়েশন, যে লেট i ইকুয়ালস টু কত আছে বলো তো, i ইকুয়ালস টু আছে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার nx ইন্টু dx। তো আমরা কি জানি বলতো, যদি একটা ফাংশন যদি জোড় ফাংশন হয়, জোড় ফাংশন হলে আমরা কি লিখতে পারি, যে 0 থেকে a ইন্টু fx dx হলে আমরা লিখতে পারি 0 থেকে a ইন্টু ফাংশন অফ a মাইনাস x ইন্টু হচ্ছে dx। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি ফাংশনটা ইভেন ফাংশন হয়। তো আমরা জানি cos x যেহেতু একটা ইভেন ফাংশন, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, 0 থেকে π/2 cos, এই x এর জায়গায় লিখবো কত, এই যে এখানে x এর জায়গায় কত লিখলাম, a মাইনাস x, মানে আপার লিমিট মাইনাস x। তাহলে এখানে আপার লিমিট আছে কত, π/2, লিখতে পারি π/2 মাইনাস x, উপরে পাওয়ার আছে n, তুমি এটাকে পাওয়ার n দিয়ে দাও, ইনটু হচ্ছে dx। তাহলে ভ্যালু কত হয়, 0 থেকে কত, 0 থেকে π/2 cos π/2 মাইনাস x মানে কত, অ্যাকচুয়ালি sin x, লিখতে পারি sin x, তার উপরে পাওয়ার হচ্ছে n ইনটু dx। তাহলে যেই লাভ সেই একই কদু, এইটার মান কত, এই যে এইটা, এই লাইনের পরিবর্তনে কত লিখতে পারি, ধরো এই যে এই লাইনটা, এটা মুছে দিচ্ছি, তাহলে এই লাইনটার পরের লাইনটা, হ্যাঁ এই লাইনটার পরের লাইনটা আমি এইখানে লিখতেছি, তাহলে কত হলো, 0 থেকে π/2 sin, উপরে পাওয়ার n, এই হলো n x ইন্টু dx, এই যে পেয়ে গেলাম। তাহলে এইটা আর এটা কি সমান না, এই যে এইটা এটা সমান না, একই তো জিনিস পাইলাম। তাহলে আমরা কিন্তু এরকম করে লিখতে পারি যে, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, সরাসরি তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি যে, এই দুইটা জিনিসকে রেখে দিচ্ছি, যেহেতু এই দুইটা ভ্যালু, এই দুইটাকে এখানে লিখে দিচ্ছি, এটা থাকুক, এগুলো মুছে দিচ্ছি সবগুলো। তুমি এটা অ্যান্সারটা এইভাবে লিখবা, দেখাই দিচ্ছি কিভাবে লিখবা, এগুলো সব মুছে দিলাম। এবং এটাও তোমাকে প্রুফ করে দেখানো হইলো যে অ্যাকচুয়ালি এই ফাংশন আর এই ফাংশনটা কি সেম, একই কথা। ওই যে এই ফাংশনের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লিমিট যদি 0 থেকে a হয় এবং ফাংশনটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে আমরা লিখতে পারি যে এই সূত্র ইউজ করে করছিলাম, 0 থেকে a
এফ এক্স ডিএক্স এই ফর্মুলা ইউজ করে আমরা লিখতে পারি 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি কি এইটা আর এটা আসলে একই ফাংশন। হ্যাঁ, ওকে। তো তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা আমি দেখাই দিচ্ছি। এগুলো সব মুছে দিলাম, এগুলো সব মুছে দিচ্ছি। তুমি অ্যান্সারটা লিখবে ঠিক এইভাবে, এটাও মুছে দিলাম। ওকে, তুমি লিখবে যে ইকুয়ালস টু এই দুইটা কার ভ্যালু, এই দুইটার ভ্যালু। তো লিখবো হচ্ছে এখানে যে আমি একটু সাইডে লিখতেছি, তুমি এভাবে লিখো যে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার nx dx। হ্যাঁ, এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos টু দি পাওয়ার nx dx ইকুয়ালস টু। ঠিক আছে, তুমি এই দুটো সাইড করে লিখো, একসাথে লিখো ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এইটা। তাহলে এইটা কখন হবে আর এইটা কখন হবে? এইটা হবে তখন যখন এইভাবে তুমি সাইডে কন্ডিশন দিয়ে দিবে এইভাবে যে n is ইভেন, আর এটা হবে কখন n is অড। এটা হচ্ছে স্টেটমেন্ট। এই টোটাল জিনিসটা হচ্ছে, এই পুরো জিনিসটা হচ্ছে আসলে কার স্টেটমেন্ট? ওয়ালিস থিওরেমের, হ্যাঁ, বা ওয়েলস থিওরেমের স্টেটমেন্ট। তো এটা আসলে মুখস্থ করে রাখাটা একটু কঠিন। তো থিওরিটাকে দেখাইলাম, তোমরা ওয়েলস থিওরেম লিখে আগে স্টেটমেন্টটা লিখবা, পরে তোমরা প্রুফে যাবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো।